Assalamu alaikum everyone. This is Ishra Janmi with you guys. Thank you so much for joining the class and welcome to my class. তো চলো আজকে আমরা জানবো রাইম স্কিম সম্পর্কে। রাইম স্কিম হচ্ছে এক কথায় ছন্দ। কবিতায় যে ছন্দ ব্যবহার করেন কবিরা, সেটাই হচ্ছে রাইম স্কিম। এখন দেখো, রাইম স্কিম সম্পর্কে আমরা জানতে চলেছি। দেখো, রাইম স্কিম, এই রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন অফ সাউন্ডস অ্যাট দ্য এন্ডস অফ দ্য লাইন্স। আমি গতকালকেই বলেছিলাম যে একটা কবিতার প্রত্যেকটা লাইনের শেষে যে ধ্বনি উচ্চারিত হয়, সেই ধ্বনির সাথে যে মানে একটা সেন্টেন্সের শেষের অংশের সাথে, মানে উচ্চারণের সাউন্ডের সাথে বা ধ্বনির সাথে অপর একটি সেন্টেন্সের শেষের উচ্চারণের সাথে বা ধ্বনির সাথে যে সম্পর্ক, সেটাই হচ্ছে মানে রাইম স্কিম। আর এই রাইম স্কিম প্রকাশ করা হয় অ্যালফাবেট দিয়ে। ABCDEFG, এই অ্যালফাবেটগুলো ব্যবহার করে রাইম স্কিম প্রকাশ করা হয়। মনে করো একটা প্রথম সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সে মনে করো এই যে কবিতাটা এক্সাম্পল দেখি আমরা, হ্যাঁ। এই যে একটা কবিতা, এই কবিতার প্রথম যে সেন্টেন্স, তার শেষের এই ওয়ার্ডটি ডে। এই ডে এর সঙ্গে এই মেয়ের মিল রয়েছে। আর এটা কি প্রথম লাইন, কবিতার প্রথম লাইন যদি এটা হয়, তাহলে এর আমরা আলফাবেটের প্রথম অক্ষর কি পাই? এ। তাহলে এই ছন্দের আমরা নাম দিব এ। এরপরে টেম্পারেট, এই যে রেট, এটার আবার নতুন ছন্দ, তাই এ তো আমরা দিব না, কারণ এ তো নেওয়া হয়ে গেছে। এজন্য এটার নাম দেব কি? বি। তাহলে এ, বি। আবার এই মে আর ডে এর সাথে মিল আছে, তাহলে এ তো একবার নিছি এই ছন্দে, এজন্য এটার নামও আমরা এই রাখবো। আবার টেম্পারেট, ডেট, এই দুইটা ছন্দ কি সেম, এজন্য এই দুইটা কি বি। তাহলে এ, বি, এ, বি। এরপরে দেখো সায়েন্স, এটা আবার নতুন ছন্দ, তাহলে এ আর বি নেওয়া শেষ, পরের অক্ষর কি সি। তাহলে এটা নাম দিলাম আমরা সি, মানে নাম দিব সি। এরপরে ডিমড, এটা আবার নতুন ছন্দ, তাহলে এটা ডি, সি, ডি। আবার ডিক্লাইন্স, সায়েন্সের সাথে মিল রয়েছে, তাহলে এটাও দিলাম সি। আনট্রিমড, ডিমডের সাথে মিল রয়েছে, তাই এটা দিলাম ডি। তাহলে ছন্দটা কি দাঁড়ালো দেখো, এই ছন্দের নাম যদি আমরা রাখি এ, তাহলে এটাও এ। এটার নাম রাখি যদি বি, তাহলে এটাও বি, কারণ সেম ছন্দ, মানে একই ধ্বনি উচ্চারিত হয়েছে শেষে। এরপরে সায়েন্স, ডিক্লাইন্স, এই দুটো যদি মানে এইটা যদি সি দেই তাহলে এটাও সি, এটা যদি ডি দেই এটাও ডি। আর মনে রাখতে হবে আমাদের বর্ণমালা, মানে ইংরেজি যে অ্যালফাবেট রয়েছে সেগুলোর প্রথম অক্ষর থেকে আমরা শুরু করব, এ থেকে শুরু করব। এ নেওয়া হয়ে গেলে বি ধরবো, বি নেওয়া হলে সি, সি নেওয়া হলে ডি, ই, এরপরে ই নেওয়া হলে এফ, এফ নেওয়া হলে জি। এরকম করে আমরা অনেকগুলো অক্ষরই নিতে পারবো আমাদের যদি প্রয়োজন পড়ে। তবে আমাদের রিডিং স্কুলের পার্ট সিতে এত বড় কবিতা দেয় না, আমাদের শর্ট শর্ট পোয়েমই দেয়। তো এই জন্য অত দূর যাবে না, বাট যদি যায় সেজন্য বলে রাখলাম যে ওগুলো ওগুলো চাইলেও নেওয়া যাবে। এখন দেখো, এইগুলো রাইম স্কিম, এটা আমি গতকালকেও বলেছিলাম, আজকে আবারও বললাম। এই যে হাউ টু আইডেন্টিফাই এ রাইম স্কিম, রিড দ্য পোয়েম অ্যালাউড, লিসেন টু দ্য এন্ডিং সাউন্ড অফ ইচ লাইন। যে রাইম স্কিম তুমি আইডেন্টিফাই কিভাবে করবা, কবিতাটা উচ্চ স্বরে পড়বা এবং শেষের যে ধ্বনি উচ্চারণটা হবে, শেষের এন্ডিংয়ে প্রত্যেকটা লাইনের যে শেষে ধ্বনি উচ্চারণ হবে, সেই অনুযায়ী তোমরা রাইম স্কিমের মানে সাইনগুলো আইডেন্টিফাই করবা যে কোনটা হবে। অ্যাসাইন দ্য ফার্স্ট লাইন দ্য লেটার এ, এভরি লাইন দ্যাট রাইমস উইথ দ্যাট ফার্স্ট লাইন অলসো গেটস অ্যান এ। মানে প্রথম রাইম স্কিমটা এ দেবা, আর ওই ছন্দের সাথে যে লাইনের সাথে মিল থাকবে সেখানেও এ হবে। আমি যেটা এইমাত্র বললাম, ঠিক একই রকমের। যদি এ এর সাউন্ড এ নেওয়া শেষ, পরে নতুন যদি ছন্দ আসে, সেটার নাম পরের অ্যালফাবেট দিবা বি। এরকম করে কন্টিনিউয়াসলি দিতে থাকবা। এই একই কথা এখানে বলছে। এরপরে দেখো, এই রাইম স্কিমের বিভিন্ন রকমের হয়। একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এ বি, এ বি, এরকম করে এ বি, এ বি, সি ডি, সি ডি, ইএফ, ইএফ, জি জি, যেটা আমরা গতকালকেও দেখেছিলাম উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73-তে। আর এইমাত্র যে কবিতাটা দেখলাম, এই যে কবিতাটা, এটা হচ্ছে সনেট 18, এটাও উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর একটা মুখস্থ কথা বলি, সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে কয়টা সনেট আছে সবগুলোই হচ্ছে এ বি, এ বি, সি ডি, সি ডি, ইএফ, ইএফ, জি জি, এই ছন্দে লেখা। তো উইলিয়াম শেক্সপিয়ার যদি কোনো
সনেট আসে তাহলে একদম চক্ষু বন্ধ করে এরকম রাইম স্কিম দিতে পারবা, যে এর রাইম স্কিম হচ্ছে এটা, কারণ এটা মুখস্থ হয়ে যাবে, কারণ তার সকল রাইম স্কিমই, সনেটের রাইম স্কিম সেম। এখন দেখো, এই যে বিভিন্ন রকমের হইতে পারে, এই এবি, এবি, এইটা হচ্ছে অল্টারনেট রাইম বলে এটাকে, কারণ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড লাইন রাইম অ্যান্ড দ্য সেকেন্ড অ্যান্ড ফোর্থ লাইন রাইম, মানে প্রথম এবং তৃতীয় লাইনের যে ছন্দটা হয়, মানে ছন্দটার মিল থাকে, আবার দ্বিতীয় ও চতুর্থ লাইনের ছন্দ মিল থাকে। তো এটা হচ্ছে কি অল্টারনেট রাইম, এটার নাম কি অল্টারনেট রাইম। এরপর দেখো, ওই যে আমরা জি জি পড়ছিলাম না, মানে শেষের যে দুইটা লাইন একই রকম, ওইগুলোকে যে কাপলেট বলে, এটা তো আমরা জানি, রাইট? মানে দুইটা লাইন, মানে উপরে নিচে দুইটা একত্রে লাইন যদি ছন্দ এক হয়, তাহলে ওইটাই হচ্ছে একটা কাপলেট। কাপলেট হচ্ছে দুইটা লাইন, দুইটা লাইনের ছন্দ একই পাশাপাশি। তাহলে এই দেখো এইখানের যে ছন্দ এ, এ, বি, বি, তাহলে এই এ, এ একটা কাপলেট, বি, বি হচ্ছে একটা কাপলেট, তাহলে দুইটা এখানে কাপলেট আছে যেখানে চারটা লাইন, তাহলে এই জন্য কাপলেটস লেখছে, মানে প্লুরাল লেখছে, কারণ এখানে দুইটা কাপলেট রয়েছে। এই প্রথম দুই লাইন একটা কাপলেট, আর দ্বিতীয় দুই লাইন হচ্ছে একটা কাপলেট। এই প্রত্যেকটা লাইনই হচ্ছে কি আম, মানে একই ছন্দে ছন্দিত হয়। এরপরে দেখো, তাহলে কি কাপলেট তুমি চিনলা, অল্টারনেট রাইম তুমি চিনলা। এরপর দেখো এ বি, সি বি, অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ লাইনের যে রাইম স্কিম এটা সেম থাকবে। এটা হচ্ছে, এই যে রাইমটা এটা সাধারণত ব্যবহৃত হয় কি ফোক সঙে এবং ব্যালেডসে, ফোক সং এবং ব্যালেডসে ব্যবহৃত হয়। দেখো দ্য উইন্ড ব্লিউ থ্রু দ্য ট্রিজ, এ, দেখো ট্রিজ, আর এরপর ব্রাইট, ট্রিজের সাথে কোনো মিল নেই এই জন্য বি নিছে। এয়ার, আবার নতুন ছন্দ এই জন্য সি, আবার এই ব্রাইটের সাথে নাইটের মিল আছে এই বি, এটাও বি। তাহলে এটা হচ্ছে কি ফোক সং এ ব্যবহৃত হয় বা ব্যালেডসে ব্যবহৃত হয়। আরেকটা আছে দেখো, কিছু কবিতা আমরা পড়ি যেগুলোর প্রত্যেকটা লাইনের শেষে একই মানে ছন্দ হয়, একই ছন্দে তারা লেখে, ওইটা হচ্ছে কি একটা ছন্দ ব্যবহার করেছে, সেজন্য কি এই দেখো মনোরাইম, ওগুলোকে কি বলে মনোরাইম। মনো অর্থ কি এক, মনো অর্থ এক, আর রাইম অর্থ কি ছন্দ। তাহলে একটা ছন্দই যে কবিতাগুলো ব্যবহার করা হয় ওই কবিতাকে বলা হয় মনোরাইম, মানে একটা ছন্দ ব্যবহৃত হয়েছে। এভরি সিঙ্গেল লাইন এন্ডস উইথ দ্য সেম রাইম সাউন্ড। এই যেমন দেখো ফার্স্ট, পাস্ট, কাস্ট, লাস্ট, একই সাউন্ড শেষে, তাহলে কি এ, 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 সবগুলার একই ছন্দ হবে। তো এগুলো যে যে কবিতার প্রত্যেকটা লাইনের শেষের ছন্দ একই, সেগুলো হচ্ছে কি মনোরাইম গেল। এরপর দেখো হোয়াট ডাজ ইট ম্যাটার, এর মানে কি? স্ট্রাকচার হচ্ছে দেখো, ইট গিভস এ পোয়েম এ সেন্স অফ মিউজিক্যালিটি অ্যান্ড রিদম। আমরা ছন্দ কেন ব্যবহার করি? যাতে শুনতে ভালো লাগে, ঠিক না? যাতে একটু আহ, গানের মতো একটু শোনায়, যেমন গান একটু, তোমরা তো বুঝো ছন্দ, তো তোমরা এখন বুঝো কারণ সবাই গান শুনো, কবিতা শুনো, তারপর কথা মিল রেখে যদি কথা বলে কতটা সুন্দর লাগে শুনতে। যেমন আমাদের বাংলাদেশে যে একটা ফেমাস টিভি শো রয়েছে ইত্যাদি, সেখানে তো কথা এরকম মিলিয়ে মিলাই বলে, ছন্দে ছন্দে বলে। তো এটা কি একটা কবি, কাব্যিক একটা অনুভূতি জাগায়, বা মিউজিকের একটা মিউজিক এবং ছন্দ দুইটাকে মিক্স করে আমাদের একটা মানে সুন্দর কবিতাটা আরো সুন্দর করে। তারপর এক্সপেকটেশন কি, ইট সেটস আপ অ্যান এক্সপেকটেশন ইন দ্য রিডার্স ইয়ার হুইচ ক্যান বি স্যাটিসফাইং হোয়েন ফুলফিলড অর জারিং হোয়েন ব্রোকেন। মানে এই ছন্দে যখন কথা শুনি আমরা, বা ছন্দে যখন ছন্দিত কবিতা আমরা শুনি, তাহলে কি আমাদের মনে একটা স্যাটিসফ্যাকশন আসে, বা আমরা, আমাদের ভালো লাগে শুনতে। কিন্তু হঠাৎ করে যদি এটা ব্রেক হয়, তখন কি আসলে ভালো লাগে না, এটা বসে। এরপর ফর্ম কি, এই দেখো এখানে একটা কথা বলছে যে আম, প্রত্যেকটা কবিতারই একটা নির্দিষ্ট স্কিম রয়েছে। যেমন শেক্সপিয়ারিয়ান সনেটের নির্দিষ্ট রাইম স্কিম হচ্ছে কি এ বি, এ বি, সি ডি, সি ডি, ই এফ, ই এফ, জি জি। এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেটের স্পেসিফিক রাইম স্কিম। এটা তো আমরা কালকেও জানছি, আজকে আবার জানলাম। এরপর দেখো, এছাড়াও স্ট্রাকচারাল সিগনিফিকেন্স ইন পোয়েট্রি, দ্য রাইম স্কিম ইজ অফেন টাইড টু দ্য আর্গুমেন্ট অর দ্য টার্ন ভোল্টা অফ দ্য পোয়েম। তো এখানে বলছে কি জানো, যে আমরা যে সনেটের কথা কালকে জেনেছি, প্রথম আটটা লাইন থাকে, তারপরে ছয়টা লাইন থাকে। প্রথম আটটাকে বলে অক্টেভ, পরের ছয়টাকে বলে সেস্টেড।
তো এখানে বলছে যে প্রথম কিছু অংশে থাকে আর্গুমেন্ট, মনে করো কোনো সমস্যা তোমাকে দিবে ওই কবিতায়। এরপরে শেষের দিকে এই যে টার্নিং পয়েন্ট বা ভলটা যেটাকে বলি, সেটা হচ্ছে একটা নোট, মানে ওইটার সমাধান দিবে বা ওইটার একটা মানে পাঠকদের মনে যাতে একটা সন্তুষ্টি ফিল আসে, সেরকম একটা কিছু দিবে লাইন। যেমন ধরো গতকালকের যে কবিতাটা, সেখানে কবি বলেছেন কি, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমারও সন্ধ্যা হয়ে এসেছে জীবনের, এবং আমি মারা যাব, একটু পরে রাত হবে, মানে সে মারা যাবে। এই কথাগুলো বলার পরে শেষের দুই লাইনে তিনি কি বললেন, তার ভালো মানে তার যে বিলাভড, তার যে পছন্দের ব্যক্তি বা তার যে স্ত্রী, তাকে বললেন কি যে আসলে না, এই এর কারণেই তোমার মনে আমার আমার প্রতি ভালোবাসা আরো বেড়েছে, কারণ আমি একজন মানুষ যদি মারা যাবে এরকম মুহূর্তে আসে, তখন কি তার প্রতি মানুষ তাকে হারিয়ে ফেলবে এরকম একটা ভয় অনুভূতি হওয়ার কারণে তার প্রতি ভালোবাসা আরো বেড়েছে। তো এই যে আমার প্রতি যে তোমার ভালোবাসা ছিল সেটা কি আরো গভীর হয়েছে। তাহলে এটা কি একটা টার্নিং পয়েন্ট ছিল, একটা ভলটা ছিল। তো এখানে এই বিষয়টাই বলছে যে প্রথমে থাকে কি আর্গুমেন্ট, এরপরে থাকে টার্ন বা ভলটা। এরপর দেখো সনেট। সনেট হচ্ছে কি তিন প্রকার, আমি গতকালকেও বলেছি। সনেট তিন প্রকার: পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, আর হচ্ছে স্পেন্সেরিয়ান সনেট। এই তিন প্রকার। এই প্রত্যেকটা সনেটের আলাদা আলাদা রাইম স্কিম। পেট্রার্কান সনেটের রাইম স্কিম এটা, শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম এটা, আর স্পেন্সিয়ান সনেটের রাইম স্কিম এটা। এরপর দেখো টার্জা রিমা। টার্জা রিমা সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে ইন্টারলকিং রাইমস ইন এই প্যাটার্ন, অর্থাৎ প্রথম এবং তৃতীয় লাইনের রাইম স্কিম মানে ছন্দ একই হবে, আর মাঝখানের রাইমটা আলাদা হবে। আবার এই দেখো, প্রত্যেকটা রাইম কি, প্রথম এবং তৃতীয় লাইনের রাইমটা এক, মাঝখানের রাইমটা আলাদা। আবার পরেরটাও কি, আহ, প্রথম এবং তৃতীয় রাইমটা এক, মাঝখানেরটা আলাদা। এটাকে বলা কি, টার্জা রিমা। টার্জা রিমা, এগুলো পড়তে পড়তে মনে থাকবে। এখন দেখো, বোঝো, তারপরে মুখস্থ পরে করবা, মানে এখনই মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই যে মুখস্থ হচ্ছে না কেন, এরকম কিছু চিন্তা করার দরকার নেই, এগুলো পড়তে পড়তে এমনি তোমাদের মনে থাকবে। This creates a sense of continuous forward motion, most famously utilized by Dante in the Divine Comedy. দেখো, ডান্টে নামে যে কবি রয়েছেন, তিনি ডিভাইন কমেডিতে এই ফর্মটা, টার্জারিমা ফর্মটা ব্যবহার করেছেন। বোঝা গেছে? তো ডিভাইন কমেডি লিখেছেন কি, ডান্টে, এবং তিনি এই টার্জারিমা প্যাটার্নটা রাইম স্কিমে ফলো করেছেন। এরপর দেখো ব্লাঙ্ক ভার্স অ্যান্ড ফ্রি ভার্স সম্পর্কে। আমরা তখন কি জানলাম, যে রাইম স্কিমটা। এরপরে এমনও তো অনেক কবিতা আছে যেখানে আমরা রাইম স্কিম ব্যবহার করি না বা ছন্দ ব্যবহার করি না। তো সেই ছন্দ যখন আমরা ব্যবহার না করি, সেগুলোকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়, আবার ফ্রি ভার্সও বলা হয়। কিন্তু ব্ল্যাঙ্ক ভার্স এবং ফ্রি ভার্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে ওই সকল কবিতা যেখানে আয়াম্বিক পেন্টামিটার ব্যবহার হবে ঠিকই, কিন্তু রাইম স্কিম ব্যবহৃত হবে না, ইচ্ছা মতো রাইম স্কিম থাকবে। সেখানে কি আয়াম্বিক লাইনগুলোতে আয়াম্বিক পেন্টামিটার থাকবে, আয়াম্বিক পেন্টামিটার থাকবে, কিন্তু সেই লাইনে কোনো রাইম স্কিম থাকবে না। সেইটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ফ্রি ভার্স হচ্ছে সেখানে যে কোনো মিটার হইতে পারে, যে কোনো রাইম হইতে পারে, মানে তার এটা এটা আসলে মূলত হয় কি, মানুষের মনের ভাব যখন ইচ্ছা মতো প্রকাশ করে তখন ফ্রি ভার্সে লেখে। তারা কোনো ছন্দ মানে না, কোনো মিটার মানে না। তো সেটা হচ্ছে ফ্রি ভার্স। তো এটাও আর কি অন্যরকমের একটা সৌন্দর্য। প্রত্যেকটা জিনিসেরই সৌন্দর্য রয়েছে, তবে ফ্রি ভার্সের আলাদা একটা সৌন্দর্য রয়েছে। তো এখানে বলছি কি, দেখো, ল্যাক্স বোথ এ কনসিস্টেন্ট মিটার অ্যান্ড এ রাইম। মানে এখানে মিটারও তেমন থাকে না ঠিক মতো, আবার রাইমও ঠিক মতো থাকে না। আর ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে সেখানে আয়াম্বিক পেন্টামিটার থাকবে, কিন্তু কোনো রাইম স্কিম থাকবে না, মানে ছন্দ থাকবে না এক কথায়। আর এগুলো আমরা পড়েছি কি, সনেট বা টার্জা রিমা যেগুলো আছে ওই সবগুলোতে একটা রাইম স্কিম থাকবে, আর এছাড়াও বিভিন্ন কবিতায় বিভিন্ন রকমের রাইম স্কিম থাকতে পারে। এতটুকু তোমরা বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ আপু, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। আমি আবারও বলি, দেখো শুরু থেকে। আমরা প্রথমে জেনেছি রাইম স্কিম। রাইম স্কিম হচ্ছে কবিতার ছন্দ। যখন একটা কবিতার লাইন, লাইনের শেষের যে ধ্বনি, সেটা যদি অন্য একটা লাইনের শেষের ধ্বনির সাথে মিল থাকে, এরকম মিলিয়ে মিলিয়ে বলে সেটা ছন্দে
পরিণত হয়। আর এই ছন্দগুলোর এক একটা নাম দেওয়া যায়, আমরা ইংরেজিতে অ্যালফাবেট ইউজ করে সেই নামগুলো দিই, ABCDEFG এরকম করে পর্যায়ক্রমে। যদি নতুন প্রথম সাউন্ডে আমরা এ দেই, তারপর যদি নতুন একটা সাউন্ড আসে তাহলে সেটার নাম বি দেই, এরকম করে আমরা দিতে থাকি। যেমন ধরো এখানে ডে, মে, এটাকে দিলাম এ, এরপর টেম্পারেট, ডেট এর সাথে মিল রয়েছে, এটা হচ্ছে বি। আবার শাইন্স, ডিক্লাইন্স, এই সি, সি, ডিমড, আনট্রিমড, এটা হচ্ছে ডি, আবার এটা ডি, এরকম। এরপরে দেখো এখানে এই আমি যাই মাত্র বললাম সেটাই এখানে লেখা। আর এখানে হচ্ছে কাপলেটস কি, কাপলেটস হচ্ছে দুটি লাইনের, পরপর দুটি লাইনের ছন্দ যদি একই হয়, ওই দুইটি লাইনকে একত্রে কাপলেট বলা হয়। ঠিক আছে। অল্টারনেট রাইম কি, A B A B, এটাকে বলে অল্টারনেট রাইম। তার মানে উইলিয়াম শেক্সপিয়ারের যে কোয়াট্রেনগুলো, সেগুলো কি অল্টারনেট রাইম ফলো করে। এরপর দেখো ABCB, এই যে ফরম্যাটটা, এটা সাধারণত ফোক সংসে বা ব্যালাডসে ব্যবহৃত হয়। এছাড়াও বিভিন্ন কবিতায় আমাদের একই ছন্দ ব্যবহার করে প্রত্যেকটা লাইনে, মানে প্রত্যেকটা লাইনের শেষে একই ছন্দ। তো সেগুলো কি, যেহেতু একটা ছন্দ ব্যবহার করেছে, মনো অর্থ এক, এটা ভাবে মনে রাখবা, মনো অর্থ এক, রাইম অর্থ ছন্দ, মনো রাইম একটা ছন্দ। এরপর দেখো এই যে একটা উদাহরণ দিছে, শেষের ওয়ার্ডটা দেখো, ফার্স্ট, পাস্ট, কাস্ট, লাস্ট, কি উচ্চারণ বা ছন্দ একই, তাহলে কি এ গেল এটা। এরপর দেখো এটা কেন লাগবে তাও তো বললাম। আর এখানে স্ট্রাকচারটা মানে যাতে ছন্দ শুনতে ভালো লাগে, এক্সপেকটেশন হচ্ছে উম, পাঠকরা যখন ছন্দের কবিতাগুলো পড়ে তখন তারা বেশি এক্সাইটমেন্ট ফিল করে, বেশি মজা পায়, বেশি মানে ফিল করে বেশি। আর ফর্ম, এই গঠনটা হচ্ছে কি বিভিন্ন ফর্মের হতে পারে রাইম স্কিম, তবে স্পেসিফিক রাইম স্কিম রয়েছে সনেটের ক্ষেত্রে। যেমন শেক্সপিয়ারিয়ান সনেটের রাইম স্কিম একরকমের, পেট্রার্কান সনেটের রাইম স্কিম এক রকমের, আবার স্পেন্সিয়ান সনেটের রাইম স্কিম এক রকমের, টার্জা রিমা রাইম স্কিম আবার আর এক রকমের। দেখো পেট্রার্কান সনেট হচ্ছে ইটালিয়ান সনেট, এটা হচ্ছে স্যার পেট্রার্ক নামক একজন ব্যক্তি, তিনি এটাকে এনেছেন। শেক্সপিয়ারিয়ান সনেট উইলিয়াম শেক্সপিয়ার বানিয়েছেন। তারপর স্পেন্সিয়ান সনেট এটা বের করছে কে, আম, কি বলে, এডমান্ড স্পেন্সার। তো অ্যাডমান্স স্পেন্সার তার যে দ্য ফ্যারি কুইন নামে একটা কবিতা রয়েছে সেখানে এটি ব্যবহার করেছেন। তাহলে পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সিয়ান সনেট, তো এই সনেটগুলাই একটা নির্দিষ্ট রাইম স্কিম রয়েছে। এই যে স্পেন্সিয়ান সনেট বা এখানের যে রাইম স্কিম, এগুলো কিন্তু আবার প্রত্যেকটা লাইনে আয়াম্বিক হেক্সামিটার, এটা মাথায় রেখো। স্পেনশেরিয়ান সনেটের রাইম স্কিমের প্রত্যেকটা লাইন হচ্ছে আয়াম্বিক হেক্সামিটার। উইলিয়াম শেক্সপিয়ারের আহ সনেটের প্রত্যেকটা লাইন হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। ঠিক আছে, এগুলো মনে রাখবা। তারপর টার্জার রিমা, টার্জার রিমার হচ্ছে ABA BCBCDC, এটা ব্যবহার করেছেন কি ডান্টে তার ডিভাইন কমেডি নামক কবিতায়। এরপরে দেখো ব্ল্যাঙ্ক ভার্স, আমরা আর জেনেছি ব্ল্যাঙ্ক ভার্স এবং ফ্রি ভার্স সম্পর্কে। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে যেখানে কোনো রাইম স্কিম থাকবে না, তবে আয়াম্বিক পেন্টামিটার থাকবে লাইনে। আর ফ্রি ভার্স হচ্ছে সেখানে কোনো মিটারও থাকবে না, কোনো রাইমও থাকবে না, মানে নির্দিষ্ট কোনো মিটার বা রাইম ব্যবহার করবে না তারা ইচ্ছা মতো মানে লিখবে আর কি। এরপর দেখো ব্ল্যাঙ্ক ভার্সের একটা উদাহরণ তোমরা পাবে পোয়েট্রিতে, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, ওটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তোমাদের কবিতায় আছে সিলেবাসে, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, ওটা যখন পড়বে মাথায় রেখো এটা কিন্তু ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। এরপর দেখো এক্সাম্পল, আমরা এখন রাইম স্কিম করব। এই যে দেখো এটা তোমাদের কালকে ছিল। তোমরা কে কে আছো? সাইবা, আফরিন, আপু, একটু ওয়েট করা যায়? আমি একটু নিচে দিয়ে একটু আসবো, একটু বাসার নিচে যাওয়া লাগবে 1 মিনিট, এই আচ্ছা, তো 2 মিনিটের জন্য। তুমি যতক্ষণে আসো ততক্ষণে আমি মৌকে জিজ্ঞাসা করি। আচ্ছা মৌ, তুমি কি গতকালকে ক্লাস করেছিলা? আফরিন, হ্যালো আফরিন। আপু করেছিলাম একটু শেষের দিকে, উম, মাঝে করতে পারিনি। ও আচ্ছা, তুমি কি এখন এই এই কবিতাটার ছন্দ বলতে পারবা? আপু এটা আমি পাইনি। এটা পাও নাই? আচ্ছা ঠিক না, আছে, আমি দেখো। গ্রুপে দিয়েছি আজকে, তারপর আগের দিন ক্লাস করতে পারিনি, আজকে দেখি তারপর এইমাত্র আমি জয়েন করছি একটু হুম। আগে। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, মাইক অফ করো তাহলে আমি এটার ছন্দটা দিয়ে দিই।
আচ্ছা দেখো, এই যে বিহোল্ড, বিহোল্ডের ছন্দ কি? নতুন ছন্দ মানে প্রথম লাইনটা কি? সর্বদাই এ ছন্দ হবে। তাহলে এটা যদি এ দাও, তাহলে এই যে হ্যাং, বিহোল্ডের সাথে কোনো মিল আছে? নাই। তাহলে এটা আবার নতুন ছন্দ দেবে, এটা দেবে বি। দাঁড়াও তো একটা সেকেন্ড। এই যে দেখো, এইখানে দেখো, এখানে একদম দেয়া আছে। এই যে দেখো, বিহোল্ড। তোমরা শোনো, রাইম স্কিমের দিকে খেয়াল করবো, অন্যদিকে খেয়াল করার দরকার নাই। এগুলো মানে একটু ডিটেলসে লেখা তো। তো হ্যাঁ, আপু তুমি আমি আসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মাইক অফ করো। আচ্ছা দেখো, এই যে রাইম স্কিমের দিকে খেয়াল করবে, আর কোনো দিকে খেয়াল করার এখন দরকার নেই। এখানে দেখো, বিহোল্ড, প্রথম লাইনে কি? এ দিব, এ অ্যালফাবেট দিয়ে আমরা ছন্দ নিব, দিলা এ। তারপর দেখো, হ্যাং, হ্যাং কি? আবার নতুন ছন্দ, তাই এটাকে বি দিলা চক্ষু বুজা, যে বি। এরপর দেখো কোল্ড, কোল্ড আগের যে ছন্দ দিছিলা এ, এটার সাথে মিল রয়েছে, তাই এখানেও এ দিবা। হ্যাঁ। এরপর দেখো স্যাং, স্যাং, আহ দেখো আগের ছন্দের সাথে মিল আছে না হ্যাং এর সাথে, তাই এটাও বি দিয়ে দেবা। এরপর ডে, এখন দেখো ডে কি আগের কোনো ছন্দের সাথে মিল আছে? নাই। এটাও নতুন, তাহলে এ নেয়া শেষ, বিও নেয়া শেষ, থাকে কি এরপরে সি। এই জন্য ডে কে আমরা সি নিয়েছি। এরপর দেখো ওয়েস্ট, এই যে ওয়েস্ট, এটা কি আগে কোনো ছন্দের সাথে মিল আছে? নাই। তাই এটাকে আবার নতুন ছন্দ নিব, ডি। সি এর পরে কি আসে অক্ষর? ডি, তাই এটা ডি নিলাম। অ্যাওয়ে, অ্যাওয়ে কি আগের ছন্দের সাথে মিল আছে? এটা খেয়াল করবা আগে। দেখো ডে এর সাথে মিল আছে, তাহলে ডে আমরা কি দিছি? সি, তাহলে এটাও সি। আবার এই যে ওয়েস্ট, এরপর কি দেখো রেস্ট, এই রেস্ট যখন তুমি দেখবা যে আগের কোনো লাইনের ছন্দের সাথে মিল আছে কিনা, সেটা দেখা যদি মিল থাকে তাহলে ওই অক্ষরই দিবা, আর যদি মিল না থাকে তাহলে আলাদা অক্ষর দিবা। যদি যেহেতু এই রেস্টের সাথে ওয়েস্টের মিল আছে, ওয়েস্টের আমরা নাম কি দিছি, মানে এই ছন্দের নাম কি দিছি? ডি, তাহলে এইটার ছন্দের নামও হচ্ছে ডি। আবার দেখো ফায়ার, এটা আবার নতুন ছন্দ, কারণ ফায়ারের সাথে আগের কোনো লাইনে ফায়ার ছন্দটা মিল নাই, তাই আমরা আবার ই নিলাম। এরপর লাই, লাই এর সাথেও আগের কোনো ছন্দের মিল নাই, তাই এটা এফ নিলাম, ই এফ। এরপরে এক্সপায়ার, ফায়ার, এক্সপায়ার, এরকম উচ্চারণ করে দেখবা মিল আছে কিনা, ফায়ার, এক্সপায়ার, তাহলে কি মিল আছে। তাহলে এই যেহেতু ফায়ারের সাথে মিল আছে, তাহলে এক্সপায়ার ছন্দ কি আর ফায়ারের ছন্দ একই, মানে দুটার ছন্দই একই, তাই ই নিলাম। এরপর দেখো বাই, এই বাই আগের যে লাই ছন্দ, এটার সাথে মিল আছে, লাই, বাই, তাহলে এই দুটাই এফ, মানে যেহেতু লাই এফ নিয়েছি, এটাও এফ। এরপর দেখো স্ট্রং, স্ট্রং ছন্দটা আবার নতুন ছন্দ, স্ট্রং ছন্দ, নতুন ছন্দ, তাই আমরা এটা জি নিলাম। এই স্ট্রং, লং, লং কি স্ট্রং এর সাথে মিল রয়েছে, তাই এটাও জি নিয়েছি। এই যে দুইটা ছন্দ, পর মানে পাশাপাশি দুইটি লাইন, এর শেষ ধ্বনি বা উচ্চারণ বা সাউন্ড, এই ছন্দটা কি একই, তাই এইটাকে বলা হয় কাপলেট। এখন আমরা জানলাম যে একই ছন্দ যদি থাকে সেক্ষেত্রে হবে কাপলেট। আর যদি একটা কাপলেটে যদি একই মিটার থাকে, সেগুলো হবে কি? হিরোইক কাপলেট, সেগুলো হবে হিরোইক কাপলেট। সেটা সম্পর্কে আমরা আবার জানবো অনেক সামনে। এখন দেখো অন্য একটা, দেখো আমি যে কবিতাগুলো এখানে দিব, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের রিডিং স্কিলের জন্য। রিডিং স্কিলের পার্ট সিতে তোমাদের পরিচিত কবিতাও দিতে পারে, অপরিচিত কবিতাও দিতে পারে, এটা টিচারদের উপর ডিপেন্ড করে। তোমাদের তোমাদের যদি কোশ্চেন হার্ড হয় তাহলে অপরিচিত কবিতা দিবে, আর যদি কোশ্চেন তারা চিন্তা করে না সহজ দিব, তাহলে পরিচিত কবিতা দেবে। এই জন্য যে কবিতাগুলো বিখ্যাত, মানে রাইম স্কিমের জন্য, সামারির জন্য, তা মানে তাৎপর্যপূর্ণ বা সিগনিফিকেন্ট সিগনিফিকেন্ট, সেইগুলো তোমরা বেশি বেশি পড়বে। এই যে একটা কবিতা, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং বাই রবার্ট ফ্রস্ট, এটাও একটা বিখ্যাত কবিতা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এই কবিতার যে রাইম স্কিম সেটা আমরা জানবো। এই যে দেখো, আই নো, এই নো, নো যদি তুমি নো, এ দিলা, তারপর দো, হিয়ার, স্নো, তাহলে এটা যদি এ দাও, দেখো নো, দো, দুটার সাথে মিল আছে, তাহলে এটা এ দিলে এটাও এ। হিয়ার, এটা আবার নতুন ছন্দ, এজন্য বি। স্নো, এটা আবার এ। কোয়ার, কোয়ার, নিয়ার, এটা আবার বি, বি। এটা কি নতুন ছন্দ, দেখো হিয়ার, কোয়ার, নিয়ার, সেম
না, হিয়ারের সাথে মিল আছে না, এই জন্য বি দিলা। নিয়ারের সাথে হিয়ার কোয়ার মিল আছে, এই জন্য বি দিছো। লেক, লেক আবার নতুন ছন্দ, এই জন্য তুমি কি দিলা, সি। ইয়ার, ইয়ারের সাথে আবার কি এই নিয়ারের সাথে মিল আছে, এই জন্য কি বি, এই বি। তারপরে শেক, শেক কি আগের লেকের সাথে মিল রয়েছে, তাই এটা যেহেতু সি দিছো, শেকও দিবা কি সি। মিস্টেক, লেক, শেক, মিস্টেক, সেম ছন্দ, তাহলে সি দেবা এটাই। তারপর দেখো সুইপ, সুইপ আগের কোনো ছন্দের সাথে মিল নাই, তাই আমরা ডি দিছি। সি এর পরে কি আসে, ডি। এখন দেখো ফ্লেক, ফ্লেক আবার মিস্টেকের সাথে মিল রয়েছে, তাহলে সি। এরপর দেখো সুইপের পর সুইপের সাথে মিল আছে কি ডিপের, সেটাও ডি। কিপ, ডিপ, কিপ, স্লিপ, স্লিপ সবগুলা সেম, তাহলে কি প্রত্যেকটাই ডি ছন্দ। এই কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, এটা সম্পর্কে অবশ্যই জানবা, এটা সম্পর্কে পড়বা, আম, যাতে তোমরা লিখতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এরপর দেখো, আচ্ছা এটা বুঝতে পেরেছো, দেখো তো, স্টপিং বাই উডস বাই স্নোই ইভিনিং ছন্দটা। হ্যাঁ আপু, বুঝতে পেরেছি। আচ্ছা না, আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে সামনে, এই যে দেখো, এই যে কবিতাটা, এইটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কবিতা, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে রাইম স্কিম কি, এ ওই সেম রাইম স্কিম, উইলিয়াম শেক্সপিয়ার মানেই হচ্ছে সনেটের রাইম স্কিম একই। এ, বি, এ, বি, সি, ডি, সি, ডি, ই, এফ, ই, এফ, জি, জি। এই প্রত্যেকটা কবিতার স্ক্রিনশট নিয়ে রাখবা এবং বাসায় বসে ট্রাই করবা তোমরা রাইম স্কিম বের করতে পারো কিনা, বুঝছো? তাহলে ভালো হবে, রাইম স্কিম বের করার ট্রাই করবা। এই যে দেখো, আমি রাইম স্কিমটা বের করে এখানে দিয়ে দিয়েছি যে কোনটার কি রাইম স্কিম। এই যে 1 নাম্বার লাইনের সাথে 3 নাম্বার লাইনের মিল, এই জন্য এই টানটা। আবার এই 2 নাম্বার লাইনের সাথে 4 নাম্বার লাইনের মিল। আর পরের লাইনেও সেম, প্রথম লাইনের সাথে তৃতীয় লাইনের মিল, আবার দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইনের মিল। তাহলে ওই দুইটার কি ছন্দ একই, একই অক্ষর দিয়ে প্রকাশ করবা যে এর ছন্দ একই। এরপর আরেকটা দেখো, এটা উইলিয়াম ওয়ার্ড, সরি এটা উইলিয়াম শেক্সপিয়ার না, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এই যে কবিতাটা, এখানে 4টা স্ট্যানজা রয়েছে, এটা কোনো সনেট না, এটা কোনো সনেট না, এটা একটা কবিতা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক পোয়েট, তো তিনি এই যে কবিতাটা লিখেছেন, প্রত্যেকটা স্ট্যানজায় তিনি একই ছন্দ ফলো করেছেন, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্যানজায় তিনি একই রকমের ছন্দ ফলো করেছেন, কিরকম দেখো, প্রত্যেকটা স্ট্যানজা কিন্তু মানে শেষের ছন্দ আলাদা হইতে পারে, কিন্তু মানে প্যাটার্নটা এক। এই যেমন ধরো ক্লাউড, ক্রাউড, এ, দুইটা এ। তারপরে হিলস, ডিলস, এই দুটার সাথে মিল। আবার ট্রিজ, ব্রিজ। তাহলে এদের নাম যদি দাও, এই যে ক্লাউড, ক্লাউডের সাথে ক্রাউডের মিল আছে, দুইটা এ। এই হিলসের সাথে ডিলসের সাথে মিল আছে, তাহলে বি। এটা যদি বি দাও, এটাও বি। ট্রিজ, ব্রিজ, এটাও সি, সি। তাহলে এ, বি, এ, বি, সি, সি। এই হচ্ছে যে প্রথম স্ট্যান্ডার মানে ছন্দ, ছন্দ রাইম স্কিম। এরপর দ্বিতীয় স্ট্যান্ডার দেখো, এই যে শাইন, এটা কিন্তু এগুলোর সাথে মিল নাই, কিন্তু এই স্ট্যান্ডার্ডের যে রাইম স্কিম তুমি আবার আলাদাভাবে লিখবে, নতুন করে শুরু করবে, এটাকে তুমি আবার এ ধরবে, হ্যাঁ। কারণ প্রত্যেকটা স্ট্যান্ডার্ড একই রকমের প্যাটার্ন ফলো করেছেন, তাহলে এটাকে আলাদাভাবে প্রথম থেকে শুরু করবে আবার। এই শাইনকে এ দিবা, লাইনকে এ দেবা, ওয়েকে বি দিবা, বেকে বি দেবা, গ্লান্স, ডান্স, এই দুটো আবার কি সি, সি। তাহলে এ, বি, এ, বি, সি, সি, বুঝছো? মানে প্যাটার্নটা তিনি এক রেখেছেন এখানে। আর পরের স্ট্যান্ডাও সেম, এ, বি, এ, বি, সি, সি। এই দেখো, দে, গে, গ্লি, কোম্পানি, এই যে গ্লি, ই উচ্চারণ হয়েছে শেষে, কোম্পানি, ই উচ্চারিত হয়েছে শেষে, মানে ধ্বনিটার শেষে কি উচ্চারিত হয় এটা খেয়াল রাখবা। থট, ব্রট, এই যে ট উচ্চারিত হয়েছে শেষে। তারপর তাহলে কি এটা এই দুটা হচ্ছে সি, সি।
এ বি, এ বি, সি, সি। পরেরটা দেখো, লাই, আই, মুড, সলিটিউড, মুড, সলিটিউড, ড, ড উচ্চারিত হয়েছে শেষে। ফিলস, ডিলস, তাহলে এটাও কি সেম, এ বি, এ বি, সি, সি, এই। এরপর দেখো, এক্ষেত্রে দ্য পোয়েম হ্যাজ ফোর স্ট্যান্ডার, এই কবিতাটা মানে এই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা, এখানে কি চারটা স্ট্যান্ডার রয়েছে, চারটা স্ট্যান্ডার রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডায় 6টা করে লাইন রয়েছে, মানে সিস্টেড, আর 6টা লাইন মানে হচ্ছে সিস্টেড। তারপর দ্য রাইম স্কিম অফ অল ফোর স্ট্যান্ডার্স ইজ এ বি, এ বি, সি, সি। This regular rhyme pattern creates a smooth musical flow that matches the joyful movement of the daffodils. এই রাইমের কারণে একটা সুন্দর সাবলীল একটা মিউজিক্যাল ফ্লো আসে, যার মাধ্যমে ড্যাফোডিল ফুলগুলোর যে আনন্দময় যে চলাফেরা সেটা আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি। আসলে এই কবিতাটা হচ্ছে একটা ড্যাফোডিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এক জায়গায় ঘুরতে গেছিলেন, সেখানে যে ড্যাফোডিল ফুল দেখেছেন সেই বিষয় নিয়ে এই কবিতাটা লেখা। তো সেই কথাটাই বলছে যে তার যে সে যেভাবে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন ড্যাফোডিলের যে আনন্দময় অবস্থা, ফুলগুলোর যে সৌন্দর্য, সেভাবেই তিনি এই ছন্দের মাধ্যমে প্রকাশ করতে পেরেছেন। এই ছন্দ তাকে প্রকাশ করতে সাহায্য করেছে বা আরো সুন্দর করেছে আর কি। এরপর দেখো, অ্যানাদার, টু ড্যাফোডিলস। এইখানের আবার ছন্দ প্রথম 10টা লাইনে, 10টা লাইন এবং শেষের 10টা লাইন, মানে প্রথম যে স্ট্যান্জার সেই স্ট্যান্জার প্রথম মানে 10টা লাইন রয়েছে, দ্বিতীয় স্ট্যান্জায় 10টা লাইন রয়েছে। এই কবিতাটা এমন একটা কবিতা যেখানে একটা ওয়ার্ড দিয়েও একটা সেন্টেন্স হয়েছে। দেখো, এই যে অ্যাওয়ে, একটা কবিতার লাইন এই একটা ওয়ার্ড দিয়েই হয়েছে, এটা হচ্ছে সব থেকে ছোট লাইন। তারপরে যে হ্যাজ রান, এগুলোও ছোট, কিন্তু এখানে কি একটা ওয়ার্ড দিয়েই একটা সেন্টেন্স হিসেবে, মানে একটা লাইন হিসেবে, কবিতার লাইন হিসেবে তিনি ব্যবহার করেছেন। রবার্ট হেরিকের এই কবিতাটা তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে। এখানে দেখো, টু ড্যাফোডিলসে যে বললাম 10টা লাইন, এই যে একবার দেখো, এই যে সি, সুন, সান, নুন, এই যে আমি শেষের ওয়ার্ডগুলা এখানে নিয়েছি। এই দেখো, সি যদি এ ধরো, সুন ধরবা কি বি, সান আবার নতুন শব্দ, মানে নতুন ছন্দ, এই জন্য সি, নুন, সুন এর সাথে মিলে রয়েছে তাই বি, স্টে নতুন, তাহলে স্টে নতুন হলে এটা ডি, ডে, ডে হচ্ছে স্টের সাথে মিলেছে এই জন্য এটাও ডি, রান, সান, এই সানের সাথে কি রানের মিলেছে, এটা হচ্ছে সি, সং এর সাথে আবার সং আবার নতুন এই জন্য ই, ডি এর পরে কি আছে ই, এরপরে উই, উই এর সাথে মিল আছে কি সি, তো এটাও এ, অ্যালং, অ্যালং এর সাথে মিল আছে ই এর, সং এর, এই জন্য ই। এখন দেখো, এই যে এ বি সি বি ডি ডি সি ই এ ই, এই যে ছন্দ এইরকমই, মানে এই প্রথম স্ট্যান্ডার্ড ছন্দ এরকম, আবার দ্বিতীয় স্ট্যান্ডার্ড যে ছন্দ সেটা হচ্ছে এই সেম প্যাটার্ন ফলো করে, প্যাটার্ন কিন্তু সেম, মানে রাইম রাইম লেভেলটা সেম, কিন্তু এই ইউ কিন্তু আবার মানে আলাদা ছন্দ। আবার এটা কনফিউজড হয়ে যাইও না যে এটা তো আলাদা ছন্দ, তাহলে এখানে আমরা অন্য পরের ওয়ার্ড কেন, মানে পরের অ্যালফাবেট কেন নিলাম না। এখানে হচ্ছে মূলত স্ট্যান্জা বাই স্ট্যান্জা তুমি আইডেন্টিফাই করতেছো, তিনি প্রত্যেকটা স্ট্যান্জায় রাইম স্কিম একই রেখেছেন। মানে এই যে রবার্ট হেরিক, তিনি প্রত্যেকটা স্ট্যান্জায় একই যে রাইম স্কিমের প্যাটার্ন সেটা ফলো করেছেন। আর এখানে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাটা ছিল সেখানেও তিনি প্রত্যেকটা স্ট্যান্জায় একই রাইম প্যাটার্ন, মানে রাইম স্কিম ফলো করেছেন। ঠিক আছে, মানে স্ট্যান্জা বাই স্ট্যান্জা। এরপর দেখো, আর আছে না, আর কিছু নাই, এই হচ্ছে রাইম স্কিমের কাহিনী। এটা তোমাদের রিডিং স্কিলে পার্ট সিতে একটা কবিতা দেয়া থাকবে, এবং সেই কবিতাটা তোমাকে আননোন যদি দেয় তাহলে তোমার নিজের রাইম স্কিম এরকম বের করে তারপরে লিখতে হবে খাতায়। বোঝা গেল? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ আপু। আচ্ছা, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে তোমাদের রাইম স্কিম নিয়ে? আমি আশা করি রাইম স্কিম নিয়ে কোশ্চেন নাই, তবে তারপর যদি থাকে। হুম। আচ্ছা, বুঝলাম যে হয়তো নাই তোমাদের রাইম স্কিম। তোমরা শোনো, এখন কবিতাগুলোর তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ তোমরা তো নতুন, তোমরা এই কবিতা কোথায় খুঁজবে।
এটার একটা স্ক্রিনশট নাও। এরপরে এইটা এইটা সহ নাও, আপু মানে রাইম স্কিমটা সহ। এরপরে নাও এইটার একটা স্ক্রিনশট। এরপরে নাও এইটার এই কবিতা সহ না, এই কবিতাটা নিবা, তারপরে এই পেজটা নিবা, এই দুইটার স্ক্রিনশট নাও, একটা দুইটা, ঠিক আছে? এই তো। তারপর বাসায় বসে খাতায় একদম প্র্যাকটিস করবা এবং বিভিন্ন কবিতা দিয়ে প্র্যাকটিস করবা। তাহলে রাইম স্কিম বের করা সব থেকে ইজি হয়ে যাবে তোমাদের, কারণ কবিতা তোমাদের দিবেই, এটা থাকবেই। আর না, এই আপু ফার্স্ট কবিতাটা একটু দেন আবার, ওটা স্ক্রিনশট নিতে পারিনি। আচ্ছা, এটা না, এর আগে যে একটা দিলেন না, মানে ফার্স্টে যেটা ছিল, এটা 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 পরেরটাও। আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে কবিতাটা, এটা তো আমাদের প্রথমেই রয়েছে পোয়েট্রিতে। এখানে দেখো অনেক তথ্য লেখা আছে, এগুলো নোট করে রাখবা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ভালো হবে। এই যেমন থিম দেয়া আছে, তারপরে কয়টা কোয়াট্রেন, সেটা কোন কোয়াট্রেনে কি বলছে, এই সব কিছু দেয়া আছে। তো এই জন্য এইটা খুবই ইম্পর্টেন্ট, নোট করে রাখবে একদম এই কবিতাটার সম্পর্কে, কারণ এটা তোমাদের পোয়েট্রিতে রয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ধন্যবাদ। আমি আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।